প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই তার সাথে। ডক্টর মোহাম্মদ সায়েদুল হক 1963 সালের 1 জানুয়ারি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1987 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমএস ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। স্যার, আমি শুরুতেই জানতে চাইবো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলতে আসলে আমরা কি বুঝি? ডায়াবেটিক রেটিনোপ্যাথি এটা হলো একটা চোখের সমস্যা। এটা যাদের ডায়াবেটিস আছে দীর্ঘদিন যাবত, তাদের একটা আমরা কমপ্লিকেশন বা জটিলতা বলতে পারি, যেটা চোখে। আসলে ব্যাপারটা হলো যে চোখের যে রক্তনালী, আমরা তো জানি যে ডায়াবেটিসে কিডনি রক্তনালী হোক, ব্রেনের রক্তনালী হোক, সূক্ষ্ম যে রক্তনালীগুলা এগুলাকে এফেক্টেড করে, আক্রান্ত করে। তো চোখের যে নালীগুলা এগুলো কিন্তু একদম সূক্ষ্ম নালীগুলা। তো এই নালীগুলা সাধারণত চোখের যে খাদ্য উপাদান যেগুলো সরবরাহ করে, তার মেইন পারপাস যেটা অক্সিজেন সাপ্লাই করে, অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো সাপ্লাই করে। তো এখন যদি এই নালীগুলা যদি ন্যারো হয়ে যায়, সরু হয়ে যায়, যেটা ডায়াবেটিসে করে, তাহলে তখন ওই যতটুকু প্রয়োজন ততটুকু সরবরাহ নিশ্চিত করতে পারে না। এই যে সরবরাহ ক্রাইসিস, এই ক্রাইসিস হলে পরে যে কোনো টিস্যুর মতো এই চোখের যে ইয়ের অংশগুলো আছে, রেটিনা বলি আমরা, যে স্নায়ু যেটা দেখতে সাহায্য করে যে লেয়ারটা, সেই স্নায়ু বা রেটিনা সেটা রিয়েক্ট করে। রিয়েক্ট করে মানে কি, এই যে নালীগুলা এগুলা তখন নতুন নতুন নালীর সরবরাহ সৃষ্টি করে। নতুন নালী মানে এগুলা খুব সহজেই মানে ব্লিড করে, রক্তক্ষরণ ঘটায়। তো ওই যখন রক্তক্ষরণ হবে তখন কিন্তু ওই যে নরমাল যে স্নায়ুগুলা এগুলা ধ্বংস হয়ে যাবে। এই যে একটা অবস্থার দিকে যায়, এটাই হলো রেটিনোপ্যাথি। সার্বিক অবস্থাটাকে আমরা তখন বলবো রেটিনোপ্যাথি। স্যার, আপনি তো বললেন যে এটা যেহেতু ডায়াবেটিসের একটা জটিলতা বা কমপ্লিকেশন, তো সেক্ষেত্রে কি ডায়াবেটিক পেশেন্ট হলেই রেটিনোপ্যাথির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে? সম্ভাবনা থাকে, কিন্তু সবার কিন্তু হচ্ছে না। আচ্ছা, এই জিনিসটা আমরা দেখি, যেটা আসলে তো এটা তো পপুলেশন সার্ভে করে আমরা এগুলা বের করি। তো দেখা যায় যে রিসেন্ট ডায়াবেটিস যারা, তাদের বেলায় খুব সমস্যা দেখা দেয় না। 10 বছর বা তার বেশি অনেক দিন ধরে আমরা একটা বেজলাইন ধরি যে 10 বছর পর্যন্ত মোটামুটি নিরাপদ। কারণ এই যে প্রক্রিয়াগুলা, রক্তনালীর যে পরিবর্তন আসতে যে সময়টা লাগবে, এটা আমরা ধরি 10 বছর মোটামুটি নিরাপদ। কিন্তু তারপরে কিন্তু এই জিনিসটা যখন একবার ঘটে যাবে, রক্তনালীগুলার যখন পরিবর্তন চলে আসবে, তখন কিন্তু আর এটা পিছন দিকে যাবে না, এটা ক্রমেই খারাপের দিকে যেতে থাকবে। তো এই জন্য হলো যে ডিউরেশন বা সময়কাল, যেটা 10 বছরের পরে এই শুরু হয়ে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে যত বেশি ডিউরেশন হবে তত বেশি বাড়তে থাকবে। এটা হলো একটা বড় ধরনের হিসাব, সহজ হিসাব। আর একটা হিসাব আছে এটার সাথে, যে ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু একটা ফ্যামিলিয়াল বা পারিবারিক একটা প্রভাব থাকে। এর সাথে যে সমস্ত মানে তার শারীরিক অসুবিধার জিনিসগুলো আসে, সেটা হলো ডায়াবেটিসের সাথে প্রেশার, হাইপারটেনশন। এটা যাদের কন্ট্রোলে থাকে না, ডায়াবেটিসও কন্ট্রোলে নাই, হাইপারটেনশনও কন্ট্রোলে নাই, তার সাথে সে স্মোক করে, আচ্ছা, তার মানে সোনায় সোহাগা হলো। এই কম্বিনেশন যাদের হবে, তাদের ওই ডিউরেশন দেখা যাবে যে 10-এর আগেই জটিলতা চলে আসে। এই জন্যে যে সবার হবে তা না, কিন্তু হবে তো, কার হবে না সেটা তো আগে থেকে বলতে পারবো, আগে থেকে বলা যাচ্ছে না। কাজে আমরা ধরে নিব যে সবারই সম্ভাবনা আছে, সবাই সেভাবেই আগাতে হবে, মেজাটা সবার বেলায় একই। স্যার, এই তো আমরা শুনলাম যে আসলে কাদের বেশি হয়। তো স্যার, এরপরে যদি আমি একটু জানতে চাই যে রেটিনোপ্যাথি হয়ে গেছে, সেই ক্ষেত্রে চিকিৎসার জন্য আমরা কি কি করতে পারি বা চিকিৎসার কি কি ব্যবস্থা আছে? রেটিনোপ্যাথি আমরা আগে বললাম যে এটা তো গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে এটা খারাপের দিকে যাচ্ছে। তো এটার একটা বেজলাইন আছে। আমরা ওই যে রক্তনালীগুলো যে চেঞ্জ হচ্ছে, এই যে নতুন ভেসেল আসতেছে,
এইগুলা যখন হ্যামোরেজিক বা রক্তক্ষরণ পর্যায়ে চলে যাবে তখন এটা রক্তক্ষরণ ঘটবে যে কোনো সময়, এরকম একটা অবস্থা। তার আগের যে স্টেজটা, সেই স্টেজে আমরা বলি নন প্রলিফারেটিভ। আচ্ছা, মানে ভেসেলগুলো তখনও ওইভাবে প্রলিফারেশন হয়নি। ওই স্টেজে যদি আমরা লেজার দিয়ে আমরা যেটা করি যে টিস্যু বার্ন করে দিই, রেটিনার টিস্যু বার্ন করে দিই। আমরা প্রথমেই বলেছি যে সরবরাহ যেহেতু কমে গেছে, তার ডিমান্ডটা কমায় দিতে হবে। যে টিস্যুকে আমরা লেজার দিয়ে যদি কিছু ডিস্ট্রাকশন করে তার ডিমান্ড কমায় দিই, তখন এটা ব্যালেন্স পজিশনে আসবে। তাহলে তখন ওই রক্তনালীর যে পরিবর্তনটা, এটা সাময়িকভাবে বন্ধ থাকলো। তো একবার লেজার দিলে যদি আমি 5 বছর পাই, তাহলে 5 বছর ভালো। আবার যদি দেখি যে আবার তার ওই খারাপের দিকে যাচ্ছে, তখন আবার ইভ্যালুয়েশন করে আবার লেজার দিতে হবে। এখানে যেটা হলো যে লেজার দিয়ে বা ডায়াবেটিস কন্ট্রোল করে আমরা যদি এটাকে স্থিত অবস্থায় রাখতে পারি, তাহলে তার সামনে যে অন্ধত্ব, এটা আমরা 5 বছর 10 বছর 15 বছর যদি পিছাইতে পারি, তাহলে তার অ্যাক্টিভ লাইফটাকে আমরা প্রিজার্ভ করতে পারছি। এটি আসলে মেইন উদ্দেশ্য, যে শনাক্ত করাটা। এখানেও কিন্তু একই, শনাক্ত করাটা হলো সবচেয়ে জরুরি। জি স্যার, আপনি লেজারের প্রসঙ্গ আনলেন যেহেতু, আমি একটু জানতে চাই যে স্যার অনেক সময় কিন্তু শোনা যায় যে লেজারের কিছু কমপ্লিকেশন বা লেজার নিয়ে কিছু ভীতি সাধারণ মানুষের মধ্যে কাজ করে, এটা সম্পর্কে যদি একটু বলতেন। এই ক্ষেত্রে ওইরকম ভীতি না, একটা যেহেতু তার জানা নাই জিনিসটা যে ওখানে কি করছে, সে প্রথমেই ধরে নেয় যে লেজার দিতে হবে, তার মানে একটা অত্যাধুনিক চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে তার অবস্থাটা খুব খারাপ, সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এটা একটা সমস্যা করে। আরেকটা হলো যে ডায়াবেটিস কন্ট্রোল নাই কাদের, পার্সোনাল বা ব্যক্তিগত পর্যায়ে সে একটু ক্যালাস টাইপের, নাহলে খাদ্য নিয়ন্ত্রণ করলে, হাঁটার অভ্যাস করলে, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকলে, স্মোকিংটা না করলে, তার ডায়াবেটিসটা কন্ট্রোল থাকলে তার এই একটা খারাপ অবস্থা সৃষ্টি হবে না। হয় জানে না, জানার পরেও কিন্তু অনেকে আছে এটা এই কন্ট্রোলে আসে না। তার মানে তাদের বিহেভিয়ারাল বা তার যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড একটু সমস্যা আছে, সে এতটা সিরিয়াস প্রকৃতির না, যে জন্য সে সবসময় এই নেগেটিভ জিনিসগুলো তার মধ্যে আসতে থাকে। প্রকৃতপক্ষে সেভাবে আসলে ঝুঁকির, এক্ষেত্রে ঝুঁকির সেরকম সম্ভাবনা নেই। লেজার দেওয়াতে ঝুঁকি না। এখন একটা বলে ইন্টারপ্রিটেশন করে যে লেজার দিলে তার, সে মনে করে যে ভালো হয়ে যাবে। জিনিসটা কিন্তু ওরকম না, যে ভালো পিছন দিকে যাবে না, যতটুকু ক্ষতিগ্রস্ত এইটুকু তো ফিক্সড, ক্ষতি হয়ে গেছে। এরপরে যে ক্ষতিটা হবে সেটাকে পিছিয়ে দেওয়া। কিন্তু রোগীর এক্সপেকটেশন থাকে, প্রত্যাশা থাকে যে তার এটা ভালো হয়ে যাবে একবারে, জিনিসটা তো তা না। এখন যতটুকু খারাপ এটা ফিক্সড হয়ে গেছে, তার সামনে যেটুকু তার খারাপের দিকে যাবে, এইটুকু প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্য হলো লেজার। আচ্ছা স্যার, এই যে লেজারের কথাটা বললেন, এটা তো বাংলাদেশে এখন হচ্ছে। আচ্ছা, এটা বাংলাদেশে আছে। এরপর একটা মজার জিনিস হলো যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এটার চিকিৎসা বা প্রতিরোধের জন্য যে সমস্ত জিনিস আমাদের আছে, হয়তো পরিমাণে আরো কম, আরো বেশি লাগবে আমাদের, কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা কিন্তু এখন বাংলাদেশে আছে। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে আমরা চিকিৎসা তো শুনলাম, আমরা যদি প্রতিরোধের কথা জানতে চাই, যে প্রতিরোধ বা সচেতনতার কি ভূমিকা আছে এই ক্ষেত্রে? সচেতনতার ভূমিকাটা আমি বলি, ডায়াবেটিস যাদের আছে তাদের 13% রেটিনোপ্যাথি হবে, এবং এটা ওই যে 10-20 এর মধ্যে হবে, আরো যত সময় যাবে তত বাড়বে। তাহলে এই নলেজটা যদি যার ডায়াবেটিস আছে তার যদি জানা থাকে যে আমার এই সামনে এই বিপদ, তাহলে সে কন্ট্রোল করতে পারবে। এখন সমস্যা দুইটা, একটা হলো যে সে জানে না, আর একটা হলো সে জানবে এই প্রক্রিয়াটা নাই। এখন শুরু হয়েছে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপের প্রোগ্রাম, এখন সারা পৃথিবীর মধ্যে আছে, আমাদের দেশেও এটা আছে। তবে এই অ্যাওয়ারনেস বা সচেতনতা যেটা, এটা হলো সবচেয়ে জরুরি বিষয়, যে তাদেরকে এটা ডিসেমিনেট করে দেওয়া যে তোমার এই সমস্যা, তোমার সামনে এই বিপদ, এটা যদি জানা থাকে তাহলে সম্ভব, প্রতিরোধ করা সম্ভব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ দর্শককে। ধন্যবাদ। প্রিয় দর্শক, জেনে নিলাম গ্লুকোমা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো মেয়েদের হাতের আরেকটা ব্যায়াম, বলতে গেলে বলা যায় যে দ্য মোস্ট ফেভারিট এক্সারসাইজ, কারণ সব মেয়েরাই কিন্তু হাতে এই ট্রাইসেপ, একটা হাত দাও, এই ট্রাইসেপের এই অংশটা নিয়ে খুব বেশি চিন্তিত, কারণ হচ্ছে এই মাসলটাই খুব দ্রুত ঝুলে যায়
এবং দেখতে দৃষ্টিকটু লাগে। তো এটা হচ্ছে বাইসেপ মাসেলের অপোজিং মাসেল গ্রুপ ট্রাইসেপ। এখন আমরা দেখব যে ব্লাউজ পরলে বা অন্যান্য টাইট কোনো ড্রেস পরতে গেলে মেয়েরা যেটা নিয়ে খুব চিন্তিত হয়, সেই মাসেলটাকে কিভাবে আমরা কন্ট্রোলে রাখতে পারি এবং ফিল গুড, মানে একটা বেটার কোনো ফিলিংস পেতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ট্রাইসেপ এক্সটেনশন। কিভাবে করতে হবে? বসে মেরুদণ্ড একদম সোজা, মেরুদণ্ড সোজা, পেট ভেতরে রেখে এবার হাত তোলে। ওকে, একদম স্ট্রেট। প্রথমে যে কোনো একটা হালকা ওয়েট নিয়ে, বা অনেক ক্ষেত্রে এটা হতে পারে যে আপনি খালি হাতটা জড়ো করে শক্ত করে ধরে এভাবেও করতে পারেন, যে একদম টান টান এবং ঘাড়টা সোজা, মেরুদণ্ড সোজা। এবার নিঃশ্বাস নিতে নিতে হাতটা নামবে, পুরোটা নামবে, এমনভাবে নামবে যেন ওয়েটটা আপনার পিঠে ছোঁয় বা হাতটা ঘাড় পার হয়ে পিঠে ছুঁতে পারে, এবং হাত যেন কানের পাশ থেকে সরে না যায়। এভাবে যেন সরে না যায়, তাহলে কিন্তু আপনার এই জায়গার প্রেশারটা না পড়ে অন্যদিকে ঘাড়ে লেগে যেতে পারে। সেজন্য আমরা ট্রাই করবো যে একদম কানের পাশে রেখে, ব্যালেন্স রেখে, এবং এবার নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে একদম এক্সটেন্ড করলেন, পুরোপুরি এক্সটেনশনে গেল। আপ ডাউন, নিঃশ্বাস নিতে নিতে এবং ছাড়তে ছাড়তে আপ। একসাথে আমরা যেটা বলবো যে নিঃশ্বাস নেওয়ার সময় টোটাল বডি ইন কন্ট্রোল এবং নামবে, আর যখন তুলবেন ছাড়ার সময় নিঃশ্বাসটা ছাড়বেন পুরো পেট থেকে, নাভি থেকে, যেন পেটের থেকেই পাওয়ারটা জেনারেট হয়ে হাতে আসছে, এবং মাসেলটা কন্ট্রাকশনে রাখবেন। এভাবে আরেকবার, এবং উপরে খেয়াল করতে হবে যেন ওয়েটটা প্রপারলি পুরোটা পিচ পর্যন্ত নামে এবং ওঠার সময় টোটালি এক্সটেন্ডেড হয়। এই ব্যায়ামটা ওকে রাখা, হাত সামনে আনো। ওকে, এই ব্যায়ামটা আর আমরা হাতের অন্য ব্যায়ামটার মতো আমরা বলবো যে অন্তত 25 থেকে 30 বার করতে হবে, এবং প্রতি ক্ষেত্রে খেয়াল করতে হবে যে যাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা কোনো সার্ভাইকাল স্পাইনে কোনো রকম কোনো প্রবলেম আছে, তারা করার সময় অবশ্যই খেয়াল করবেন যে প্রেশারটা হাতেই যাচ্ছে কিনা। অনেকের খুব অভ্যাস থাকে যে ঘাড়টা খুব বুঝে হয়ে যায় বা ঘাড়ে প্রেশারে করেন, সেটা হলে পরে আপনি অ্যাভয়েড করে আপনি সিঙ্গেল আর্ম করে করতে পারেন। এনিহাও আপনাকে কোনোভাবে ঘাড়ে প্রেশারটা না, হাতে প্রেশারটা আনতে হবে, এখানটা যেন রিল্যাক্স থাকে। প্রিয় দর্শক, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবার আশঙ্কায় আমরা বর্জন করে থাকি বেশ কিছু গুরুত্বপূর্ণ খাবার, কিন্তু এ সমস্ত ক্ষেত্রে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে সম্পর্কে জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। খাবারে কোলেস্টেরলের ক্ষতিকারক প্রভাব কমাতে একটি সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত প্রয়োজনীয়। এক্ষেত্রে আমাদের মেনু প্ল্যানিংয়ের দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের মধ্যে যারা উচ্চ রক্তচাপে ভুগছেন অথবা বিভিন্ন কোলেস্টেরল জনিত অথবা কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে এটা নয় যে আমরা কখনোই কোলেস্টেরলযুক্ত খাবার খাবো না, তবে আমাদের মেনু প্ল্যানিংটা এরকম হতে হবে যাতে যেই মেনুতে বা যেই ফিস্টে কোলেস্টেরলযুক্ত খাবার থাকছে সেই মেনুতেই যেন আমরা কিছু দ্রবণীয় আঁশযুক্ত খাবার অর্থাৎ সলিউবল ফাইবারযুক্ত খাবার রাখি, যা আমাদের কোলেস্টেরলের ক্ষতিকারক প্রভাব থেকে আমাদেরকে রক্ষা করতে সাহায্য করবে। যেমন আমাদের ঈদ বা যে কোনো ফিস্টে দেখা যাচ্ছে আমরা রেড মিট, গরু, খাসি বা একটু ঘন দুধের তৈরি ডেজার্ট আইটেম রাখছি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে ওই একই মিলে যদি আমরা কিছু শাকসবজি এবং ফলমূলযুক্ত ফুড আইটেম রেখে থাকি, যেমন একটু পাতাযুক্ত সালাদ অথবা শাকযুক্ত কোনো ফুডের আইটেম অথবা একটু আঁশযুক্ত ফলের কোনো ডেজার্ট, তাহলে কিন্তু এটা আমাদের যে কোলেস্টেরলযুক্ত খাবারগুলো আমরা খাচ্ছি তার কোলেস্টেরলের প্রভাবটাকে শরীরের ভেতরে কিছুটা কমাতে সাহায্য করে। এছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হবে কোন খাবারে কোলেস্টেরলের পরিমাণ কতটুকু। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে খাসির মাংসে কোলেস্টেরলের পরিমাণ বেশি গরুর মাংসের চেয়ে। এই জন্য দেখা যাচ্ছে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা উচ্চ রক্তচাপের পেশেন্ট তারা কখনোই খাসির মাংসটা খাচ্ছেন না। আসলে কিন্তু 100 গ্রাম খাসির মাংস থেকে আমরা প্রায় 90 থেকে 100 মিলিগ্রাম কোলেস্টেরল পেয়ে থাকি, যেখানে আমরা 100 গ্রাম গরুর মাংস অর্থাৎ বিফ থেকে পাচ্ছি প্রায় 120 থেকে 130 মিলিগ্রাম কোলেস্টেরল। এছাড়াও গরু, খাসির বিভিন্ন অর্গ্যানেও কোলেস্টেরলের তারতম্য হয়। যেমন রানের মাংস থেকে সিনার মাংসে কম্পারেটিভলি কোলেস্টেরল এবং ফ্যাটের পরিমাণ বেশি, কিন্তু রানের মাংসে প্রোটিনের পরিমাণটা বেশি। এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি এবং যারা কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই যেন গরু, খাসি, মুরগির অর্গান মিট অর্থাৎ গিলা, কলিজা, মাথা, গুর্দা
গরুর মগজ, খাসির মগজ এবং মাছের মাথা এগুলো একটু অ্যাভয়েড করে। সাধারণত আমরা দেখি 100 গ্রাম গরুর মগজ থেকে আমরা প্রায় 2500 মিলিগ্রাম কোলেস্টেরল পেয়ে থাকি এবং 100 গ্রাম গরুর কলিজা থেকে আমরা পাচ্ছি প্রায় 400 মিলিগ্রাম কোলেস্টেরল। এছাড়াও কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য আমি সাজেস্ট করব যে আমাদের কিছু রন্ধন প্রণালী মেনটেন করা একান্ত প্রয়োজনীয়। যেমন মাংসটা যদি আমরা একটু চর্বি মুক্তভাবে কেটে ফেলি, যে মাংসর কাটার সময় যতটা সম্ভব চর্বি যদি ফেলে দেওয়া যায় তাহলে এই স্যাচুরেটেড ফ্যাটের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারছি। এছাড়াও যারা কার্ডিয়াক পেশেন্ট তারা একটু রেড মিটটা রান্নার সময় যদি কিছুটা বয়েল করে পানির উপরে যখন চর্বির একটা সাদা আস্তরণ পড়বে সেই আবরণটাকে যদি ফেলে দেওয়া যায় তাহলেও কিন্তু আরও বেশি মাংসটা চর্বিমুক্ত হয়ে গেল। এছাড়া আমরা কিছু ম্যাটেরিয়ালস যেরকম লেবুর পানি অথবা ভিনেগার ইত্যাদি যদি রান্নায় ব্যবহার করি তাহলে চর্বির মাত্রাটা আরও কমে আসবে। এছাড়াও আরও কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে কয়বার বা মাসে কতদিন আমরা একটি আইডিয়াল ফুড হ্যাবিটে রেড মিট বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা ভাজা পোড়া খাবারটা রাখতে পারবো। আমি মনে করি যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা কম তারা সপ্তাহে 1 দিন অর্থাৎ মাসে 3 থেকে 4 দিন এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন বা বিভিন্ন কার্ডিয়াক ডিজিজে আক্রান্ত বা উচ্চ কোলেস্টেরলের জন্য যারা অলরেডি মেডিকেশনে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাসে 1 থেকে 2 বারের বেশি না, 1 থেকে 2 বারের বেশি এই রেড মিট বা অতিরিক্ত ভাজা পোড়া হাই কোলেস্টেরল ফুডটা না খাওয়াই শ্রেয়। দর্শক, এবার থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। সেলুনে শেভের মাধ্যমে আপনি এইডসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন, তাই শেভের আগে নিশ্চিন্ত হয়ে নিন ব্যবহৃত ব্লেডটি নতুন কিনা। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, আগামী পর্বে যা থাকছে, নিউরোপ্যাথি মানে তো নার্ভের সমস্যা, আর ডায়াবেটিস হলে কমপ্লিকেশন যেটা হয় সেটা একটা হলো নিউরোপ্যাথি। আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন দুইভাবে বলি, একটা ম্যাক্রোভাস্কুলার, একটা মাইক্রোভাস্কুলার। এই মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের একটা হলো নিউরোপ্যাথি। 3টা জিনিস হয়, একটা নার্ভের সমস্যা, একটা রেটিনা মানে চোখের সমস্যা, আর হলো কিডনির সমস্যা। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।